আজ 5 বছর যাবৎ কাদের বাদশা রাজ করে দিচ্ছে না। এভাবে রাজ করে না দিলে আমার রাজ ভান্ডার যে একেবারে শূন্য হয়ে যাবে। এই কে আছিস? উজির সাহেবকে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। বলুন জাহাপনা, আমাকে কি জন্য আপনি স্মরণ করেছেন? উজির সাহেব, বলুন জাহাপনা। মিশরের বাদশা আজ 5 বছর যাবৎ রাজ করে দিচ্ছে না। এভাবে রাজ করে না দিলে আমার রাজভান্ডার একেবারে শূন্য হয়ে যাবে। তাই আমার আদেশ, আপনি আজ মিশর রাজ্যে গিয়ে রাজকর আদায় করে নিয়ে আসবেন। তাই যাব জাহাপনা, আপনার আদেশে মিশরের আমির বাদশার কাছ থেকে কর আদায় করে নিয়ে আসবো। যদি আমির বাদশা কর দিতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। আমির বাদশা, আমির বাদশা, আমির বাদশা, এত বড় সাহস তোমার! তুমি একে তো কর দাওনি, তারপরে তোমার রাজ্যকে স্বাধীন বলে ঘোষণা করেছো। না না না, এ সহ্য করার মতো নয়, আমি সহ্য করব না, কিছুতেই না। কিন্তু পুত্র হাসেম গেছে ফালচোর ধরতে, সে এখনো আসছে না কেন? আব্বা হুজুর, আমি ফিরে এসেছি আব্বা হুজুর। তুমি তো ফিরে এসেছো বাপি হাসেম। হ্যাঁ আব্বা হুজুর। এটা কাকে নিয়ে এসেছো? এই তো সেই ফলচোরা, আমি ওকে ধরে নিয়ে এসেছি আব্বা হুজুর। তাহলে ফলচোরকে ধরতে পেরেছো? হ্যাঁ আব্বা হুজুর। মেয়ে মানুষ। হ্যাঁ আব্বা হুজুর। হাসেম, আব্বা হুজুর, ওর হাতের বাঁধনটা খুলে দাও। চোরের হাতের বাঁধন খুলে দেবো আব্বা হুজুর। আর চোর হলেও তো মেয়ে, তাই ওর হাতের বাঁধনটা খুলে দাও। তাই দিচ্ছি আব্বা হুজুর। তোমার নাম কি? আমার নাম রাশিদা। তোমার নাম রাশেদা? হ্যাঁ। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। আব্বা হুজুর, আমার বাগানে ফল চুরি করেছো। কি বলছো? চোরকে ছেড়ে দেবো, ক্ষমা করবো? কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না। রাশেদা, তুমি এদিকে এসো, এসো বলছে। আব্বা হুজুর, আমার কাছে আজ থেকে তোমাকে আমার পুত্র হাসেমের খেলার সাথী করে দিয়ে গেলাম। আব্বা হুজুর। রাশেদা, তুমি দূরে দাঁড়িয়ে আছো করো, এসো এসো আমার বুকে এসো। পৃথিবীতে সুখ বলে তাই নাকি? যদি কিছু থেকে থাকে, বাহ, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। তাই নাকি? জ্বলে পুড়ে মরার মাঝেও যদি কোনো সুখ থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম, তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। এ জীবন সংসার বড়
কোন সংসার বড় মধুময়, সেখানে যদি গো ভালোবাসার এ জীবন সংসার বড় মধুময়, সেখানে যদি গো ভালোবাসার ভালোবেসে মরব, ভালোবেসে বাজব, ভালোবেসে মরব, ভালোবেসে বাজব, যারে বিনিময়ে আমি তোমাকে পেলাম, তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম, তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। ভালোবেসে মরব, ভালোবেসে বাজব, ভালোবেসে মরব, ভালোবেসে বাজব, যার বিনিময়ে আমি তোমাকে পেলাম, তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম, তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম। পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে, তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম, তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম, তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম। এই এবার আছে নাকি আমার? জনাব, আমার একমাত্র কন্যা শাহজাদি মালা ও কাশেমের কোনো সন্ধান পেলেন না? না জনাব, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, আজ পর্যন্ত শাহজাদি মালার কোনো সংবাদ পাইনি। দাও যাচ্ছে। আমি তো বলছি, হে মেহেরবান খোদা, আমার একমাত্র কন্যা শাহজাদি মালা যদি বেঁচে থাকে, তুমি আমার বুকে তাকে ফিরিয়ে দিও মেহেরবান, আমার বুকে তাকে ফিরিয়ে দিও। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। একই উজির সাহেব, কি হেতু আমার দরবারে আগমন? আপনারা 5 বছর যাবত আমাদের নিকট কোনো রাজকর দেননি, তাই কাদের বাচ্চার আদেশে আমি রাজকর নিতে এসেছি জনাব, রাজকর নিতে এসেছি। উজির সাহেব, উজির আজম গেল মাহমুদ খান, আমি তো প্রতি বছরের খর আপনারা নিকট ওই কাদির বাদশার কাছে পৌঁছে দিয়েছি। প্রতি বছরের রাজকার আমি প্রতি বছর নিজেই কাদির বাদশার কাছে জমা দিয়েছি। সে যদি তাই আসলে না দেয়, সেই দোষটি আমার জনাব। তা অবশ্য ঠিক,
আপনারা যে রাজকর দিয়েছেন তার কোনো প্রমাণ আছে? উজির সাহেব, বলুন। আমি নিজেই রাজকর আপনাদের ধন ভান্ডারে জমা দিয়েছি। যাব না, বলছিলাম কি আপনি কাদির বাদশার উজির সাহেবকে বলে দিন আজ থেকে একটা পয়সা আমরা রাজস্ব দেব না। আরো বলে দিন জনাব আজ থেকে এই মিশরের রাজ্য স্বাধীন। ঠিকই বলেছে উজিরাজ মাহমুদ খান, যেমনি ভাবে অন্যায় করে আমাদের কাছ থেকে খাজনা আদায় করতে চেয়েছে, তাই তাই এই মুহূর্তে আপনি গিয়ে বাদশাকে বলে দেবেন আমরা আর একটি পয়সা খানা করিও আপনাদের খাজনা দেব না, এমনকি আজ থেকে আমার মিশর রাজ্য স্বাধীন। তাই বলবো জাহাপনা, তাই বলবো। তবে যাবার সময় একটা কথা মনে রাখবেন, আপনারা প্রস্তুত থাকবেন। আজ থেকে আমরা আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেলাম। যুদ্ধ করেই রাজকর আদায় করে নিব জাহাপনা, রাজকর আদায় করে নিব। উজির আজম মাহমুদ খান, কি উজির সাহেব যে আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেলেন, জনাব তার জন্য বিন্দু মাত্র ভয় করবেন না জনাব। আমি যুদ্ধের ময়দানে কাদির বাদশার সৈন্যের তাজা রক্তে যুদ্ধের ময়দান লালে লাল করে দেব জনাব। যদি এই যুদ্ধে মহাবীর মালিক সর্দারকে সঙ্গে পাই। মালিক সর্দারের উপর আমরা যে অন্যায় অত্যাচার করেছি, এরপরে কি সে আমাদের পক্ষে যুদ্ধে রাজি হবে? অবশ্যই রাজি হবেন জনাব। আপনি মালিক সর্দারকে বলবেন, মালিক সর্দার এই যুদ্ধ আপনার আমার জন্য নয়, এই যুদ্ধটা হচ্ছে এই মিশরের মাতৃভূমির ইজ্জত রক্ষার্থে। তাহলে দেখবেন শেষ বয়সে আবার সে হাতে লাঠি তুলে নেবেন জনাব। বেশ, আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবো মহাবীর মালিক সর্দার বাড়িতে। যেভাবেই হোক তাকে যুদ্ধের জন্য রাজি করাতেই হবে। আপনি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করুন, আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি মহাবীর মালিক সর্দারের বাড়িতে। চলুন। আমির বাদশা, আজও তুমি এই উজির গোলাম খাকে চিনতে পারোনি। তোমার 5 বছরের 5 লক্ষ টাকা আমি নিজেই আত্মসাৎ করেছি। এবার কাদির বাদশার সঙ্গে তোমার যুদ্ধ হবে, আর সেই যুদ্ধে তোমাকে অবশ্যই পরাজয় স্বীকার করতে হবে। তারপর কাদির বাদশার আদেশে আমি বসবো ওই মিশরের মসনদে। মিশরের মসনদ সাথীবালা, তুমি যেখানে সে অবস্থায় থাকো না কেন, তোমার চুলের লাঠি ধরে আমার বেগম বানাবো। হে মেহেরবান খোদা, আমার একমাত্র পুত্র বাপ্পি কাসেম বাড়ি থেকে চলে গেছে, আজ পর্যন্ত তার কোনো খবর পেলাম না। আমি জানি না হে মেহেরবান খোদা, আমার একমাত্র পুত্র সে কোথায় আছে, সে কেমন আছে? মালিক সর্দার, বাড়িতে আছো মালিক সর্দার? একই জাহাপনা, আপনি এই অসময়ে আমার বাড়িতে কেন এসেছেন? বসুন। আমি বসতে আসিনি মালিক সর্দার, আমি এসেছিলাম তোমার কাছে। কিন্তু কেন কেন এসেছেন আপনি আমার কাছে জাহাপনা? ও, আমি বুঝতে পেরেছি, আমার মালামাকে আপনি ফিরিয়ে নিতে এসেছেন। না, কিন্তু না মালিক সর্দার, আমি মালাকে ফিরিয়ে নিয়ে যেতে আসিনি।
তাহলে কেন আপনি আমার বাড়িতে এসেছেন? ভাই মালিক সর্দার, হীরানগরের কাদের বাদশা 5 বছরের রাজকর পাওয়ার পর আবার অন্যায় ভাবে রাজকর দাবি করেছে, তাই তেইনি বলে আমাদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করে গেছে। তার জন্য আমি কি করতে পারি? ভাই মালিক সর্দার, তুমিই পারবে ওই কাদের বাদশার হাত থেকে জয় ছিনিয়ে আনতে। না যাবো না, তা কিছুতেই হয় না। আপনারা যেদিন আমার একমাত্র পুত্র ওই বাপ্পি কাসেমের চোখ দুটি অন্ধ করে দিয়েছে, সেদিন আমার সেই একমাত্র পুত্রকে আমি কথা দিয়েছি, আমি তার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছি বাকি জীবনে আর আমি হাতে লাঠি তুলে নেব না। আমি তোমার কাছে হাত জোড় করে বলছি ভাই, তুমি যুদ্ধে না গেলে আমরা যে কোনোদিন যুদ্ধ ছিনিয়ে আনতে পারবো না। না যাবো না, না। আমি আমার পুত্রের দেওয়া কথা আমি কিছুতেই অস্বীকার করতে পারবো না, কারণ আমি যে তার কাছে প্রতিজ্ঞা করেছি সে ফিরে না আসা পর্যন্ত এই মালিক সন্তান আর জীবনে কোনোদিন লাঠি হাতে নেবে না। বেশ, আমি চলে যাচ্ছি মালিক সর্দার, তবে যাবার সময় আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করে বলছি, তোমার মতো বীর বিক্রম জীবিত থাকতে তুমি কি সহ্য করতে পারবে ওই হীরানগরের কাদির বাদশা এসে আমাদের রাজ্যের অশান্তির আগুন জ্বালিয়ে তুলো? তুমি কি সহ্য করতে পারবে ওই হীরানগরের কাদির বাদশার সৈন্য এসে তোমার মাতৃভূমির ইজ্জত নিয়ে মাতৃভূমির ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে? হ্যাঁ, মাতৃভূমির ইজ্জত নিয়ে যখন ছিনিমিনি খেলবে পারবে তখন চুপ করে থাকতে না। তাই তো বলছি, এই মাতৃভূমির ইজ্জতের জন্য আবার তোমাকে যুদ্ধে যেতে হবে। তবে তোমার পুত্রের কাছে যখন প্রতিজ্ঞা করেছো, প্রকাশ্যে নয়, তুমি ছদ্মবেশে আবার যুদ্ধে যাবে ভাই মালিক সর্দার। মাতৃভূমি রক্ষার জন্য আমাকে যুদ্ধে যেতে হবে। আজ আমাকে মাতৃভূমির ইজ্জত রক্ষা করতে হবে। আমি যাবো না, আমার মাতৃভূমির ইজ্জত রক্ষার জন্য আজ আমি আবার হাতে লাঠি তুলে দেব। বেশ, আমি চলে যাচ্ছি, আর তোমার সঙ্গে আমার ওই যুদ্ধের ময়দানেই দেখা হবে। ওরে বাপ্পি কাসেম, আমি তোর দেওয়া প্রতিজ্ঞা আমি পালন করতে পারলাম না রে বাপ্পি। তুই আমাকে ক্ষমা করে দিস বাপ্পি। আজ আমি মাতৃভূমির ইজ্জত রক্ষার জন্য আমি তোর দেওয়া প্রতিজ্ঞা আমি রক্ষা করতে পারলাম না, কাছ থেকে রাজকরণের জন্য সে এখনো ফিরে আসছে না কেন? আমি ফিরে এসেছি জাহাপনা, আমি ফিরে এসেছি। অজির সাহেব, কে সংবাদ শুভ নাকি অশুভ? জাহাপনা, সংবাদ শুভ নয়, সংবাদ অশুভ। অশুভ? হ্যাঁ, কেন, কি বলেছে? তারা বলেছে তাদের রাজ্য এখন থেকে স্বাধীন ঘোষণা করেছে। স্বাধীন? হ্যাঁ জাহাপনা, তাদের রাজ্য স্বাধীন ঘোষণা করেছে। তারপর আর কি করেছে বলুন? তারা বলেছে আজ থেকে তারা আর কোন রাজকর আমাদেরকে দেবে না। রাজ্য স্বাধীন বলে ঘোষণা করেছে। এত বড় দুঃসাহস! জান উজির সাহেব, আপনি তাদের বিরুদ্ধে কি করেছেন একটু জানান। আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এসেছি। ঠিক তো,
কাজটাই করেছেন উজির সাহেব। আপনি যান, যান, আপনি এই মুহূর্তে গিয়ে আপনি যুদ্ধের আয়োজন করুন, সকল সৈন্য সমর্থকে জাগিয়ে তুলুন। যান উজির সাহেব, আমি তাই করবো জাহাপনা। আমি গিয়ে সৈন্য সামন্ত জোগাড় করে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে কর আদায় করে আমাকে নিব ছেড়ে দাও। জাহাপনা। ছাড়ো কর আমাকে। আদায় করে নিব। মালা না, আমাকে ছেড়ে মালা দাও। আমাকে ছেড়ে দাও। এই মালা, কি হয়েছে? এটা রাজদরবার। তাতে আমার কি হয়েছে? আব্বা হুজুর, আমি ফিরে এসেছি আব্বা হুজুর। কি হয়েছে বাপি? তুই চুপ। এরা কারা? এই যে পাগলা পাগলি দেখছি, এরা কারা? মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেবেন হুজুর, কিন্তু হুজুর যুবক, আমি যেন কে তুমি যুবক? সেই চোখ, সেই মুখ, তোমাকে কেন যেন আমার চিনা চিনা লাগছে। তুমি কে যুবক? আমাদের ফল বাগানে বসেছিল আব্বা হুজুর। শুধু তাই নয় আব্বা হুজুর, এই যুবকটি আমির বাদশার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। যুদ্ধে যেতে চাই? হ্যাঁ। যুবক, তুমি যুদ্ধে যেতে চাও, তোমার পরিচয়টা কি বলো? জনাব, আমি আমার পরিচয় এখন দেব না, কিন্তু কার সঙ্গে যিনি যুদ্ধ পেতেছে বললেন? কোথায় কার সঙ্গে যুদ্ধ করতে যাবে যুবক? কার সঙ্গে যিনি যুদ্ধ পেতেছে বললেন? ও হ্যাঁ, মিশরের আমির বাদশার সঙ্গে মিশরের আমির বাদশা? যুদ্ধ বেঁধেছে। মিশরের আমির বাদশা আমাকে রাজকর দেয়নি, উপরন্তু তার রাজ্যকে স্বাধীন ঘোষণা করেছে আমার অনুমতি না। জনাব, আপনি বার যদি আমাকে মেহেরবানি করে যুদ্ধে পাঠান, তবে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করব এবং ওই মিশরের রাজ্যের সবারকে আমি একটি একটি করে বন্দি করে আপনার দরবারে হাজির করব। ঠিক আছে যুবক, কিন্তু এই পাগলিকে জনাব, আমি ওটা আমার জীবন মরণের সাথী। আজ পাগল হয়ে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি জনাব, আমি যুদ্ধ থেকে ফিরে এসে আমি আমার সত্য পরিচয় দেব। শুধু একটি বার আমাকে আদেশ করুন। পত্র হাসেম, আব্বা হুজুর, এই মুহূর্তে এই যুবক নিয়ে আমার যাও যে অস্ত হবে এবং তার সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ো বীর বিক্রমে। যুদ্ধের পর তোমার পরিচয়টা আমি জেনে নেব। মালা, এসো এসো বলছি। আমি একটু তরোয়ার দাও,
সাহস থাকলে অস্ত্র ধরুন, আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। হ্যালো হ্যালো বলো যুবক, বলো, তোমার সাথে যুদ্ধ করতে আমার এক মনে যেন সায় দিচ্ছে না। হ্যালো আমি তো আগেই বলেছি আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। সাহস থাকলে অস্ত্র ধরুন, যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করে পরাজয় করবো আপনাকে। আমার দেখছি মোর ভার পালকে গজিয়েছে, পালকে এখনো যুদ্ধের স্বাদ তোমার মেটেনি। তাহলে মিটিয়ে দিচ্ছি তোমাকে যুদ্ধের স্বাদ। চুপ করবি তো? একবার বলেছি আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। সাহস থাকলে অস্ত্র ধরো। তার আগে বলো যুবক, তুমি কে? আমি বলেছি না আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। সাহস থাকলে অস্ত্র ধরুন। ঠিক আছে, তাহলে দেখা যাও গে তার বাহুতে কত শক্তি। তোমার সঙ্গে যুদ্ধ করতে আমার মন কেন সায় দিচ্ছে না? আমি মিশর রাজ্যে অনেক লাঠিয়ালের সাথে আমি লাঠি ধরেছি, অনেকের সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু আমার হাতে কখনো কাঁপেনি। বৃদ্ধ, আমি তো বলেছি আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। সাহস থাকলে অস্ত্র ধরো, যুদ্ধ করো। না, তোমার সঙ্গে যুদ্ধ করতে আমার মন কেন সায় দিচ্ছে না? আমি তো বলেছি বহু বীরের সঙ্গে আমি যুদ্ধ করেছি, কিন্তু আমার হাতে কোনোদিন কাঁপেনি। কিন্তু আজ তোমার সঙ্গে যুদ্ধ করতে আমার হাত কাঁপছে কেন? তাহলে পরাজয় স্বীকার করে এই মুহূর্তে যুদ্ধের ময়দান ত্যাগ করো। না, পরাজয় স্বীকার করার আগে তুমি বলো তুমি কে, কি পরিচয় তোমার? আমার পরিচয় শুনলে এই যুদ্ধর ময়দান থেকে আপনি দৌড়ে পালাবেন। আপনি আমার পরিচয় শুনলে আমার যুদ্ধের ময়দান থেকে আমাকে দৌড়ে পালাতে হবে? তাহলে তো তোমার পরিচয় শুনতেই হয়। বলো কে তুমি? আমি তো আগেই বলেছি আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। সাহস থাকলে অস্ত্র ধরো, যুদ্ধ করো। আমি তো বলেছি তোমার সঙ্গে যুদ্ধ করতে আমার মন সায় দিচ্ছে না। তুমি বলো যুবকে তুমি কে? আমার পরিচয় দিবে আমার হাতের হাতিয়ার। আমি একবারই বলেছি। দেখছি মোরবার পালকে গজিয়েছে বলকে, তাহলে যুদ্ধক্ষেত্রেই তার প্রমাণ হয়ে যাবে। চুপ করবি তো? সাহস থাকলে অস্ত্র ধর। ঠিক আছে, ধরো অস্ত্র। আমাকে ছেড়ে দে। আমার পিতা যদি জানতে পারে তাহলে তোকে করবে খোদার হস্তে একেবারে কুরবানি। ছেড়ে দে, ছেড়ে দে। যার নাম শুনলে আমাকে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে হবে, তোর পিতা আমাকে খুন করবে। তাহলে তো পরিচয় শুনতে হবে। বলো যুবক, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম মোহাম্মদ মালিক সর্দার। কে চেনেন নাকি? তাদের চেনেন? বলেছিলাম না আমার পিতার নাম শুনলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবেন। তোমার পিতার নাম কি বললে? আমার পিতার নাম মিশরের রাজ্যের বীর বিখ্যাত লাঠিয়াল মালিক সর্দার। তাহলে তোমার মাতার নাম কি? আমার মাতার নাম? হ্যাঁ, তোমার মাতার নাম? আয়েশা। আয়েশা? চেনেন?
চেনেন নাকি তাদের? ওরে ওরে হতভাগা, হতভাগা? হ্যাঁ তুই একটা হতভাগা। হতভাগা? চিনতে আপনার পারিস না? পরিচয়? আপনি কে? আমি 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 তোর বাপের মহাবীর মালিক সর্দার। না 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 না, কি হয়েছে? আপনি কি হয়েছে? আপনি আমার বাবা নন। আপনি আমার বাবা নন। না, আপনি মিথ্যা কথা বলছেন। আমি তোর আপনি আমার বাবা নন। আমি তোর হতভাগ্য পিতা। না, কখনো না। আমি তোর আপনি আমার হতভাগ্য কিছুতেই পিতা বাবা নন। মালিক সর্দার। কিন্তু আমার বাবাকে আমি বনবাসে আজ থেকে 12 বছর আগে কথা দিয়ে এসেছিলাম। আমার বাবা আমাকে কথা দিয়ে এসেছিল কি জানেন? কি কথা দিয়েছি? আমার মাথায় হাত রেতে প্রতিজ্ঞা করে বলছিল, যতদিন পর্যন্ত চোখ ভালো করে আমি দেশে ফিরে না আসবো, ততদিন পর্যন্ত আমার বাবা ওই আলিগড়ের যুদ্ধের লাঠি ধারণ করবে না। ওরে বাপি, তাহলে আপনি কে? ওরে বাপি, আমি আমি তোর সেই ভাগ্য বিড়ম্বিত পিতা মালিক সর্দার। আগে বলুন আব্বা হুজুর, কেন আপনি এই আলিগড়ের যুদ্ধ লাঠি আমার হাতে ধারণ করেছে? ওরে বাপ্পি, তোর দেওয়া প্রতিজ্ঞা আমি ভঙ্গ করিনি রে বাপ্পি। যখনই শুনেছি এই মাতৃভূমির ইজ্জত রক্ষার জন্য আমাকে লাঠি ধরতে হবে, তখন তোর দেওয়া প্রতিজ্ঞা আমি রক্ষা করতে পারিনি রে বাপ্পি। তোর দেওয়া প্রতিজ্ঞা যদি আমি রক্ষা করি, তাহলে তাহলে আমার মাতৃভূমি ইজ্জত যে রক্ষা হবে না রে বাপ্পি। তাই তো আমি লাঠি ধরেছি। বাবা, বাপ্পি, আমার বাবা। অপরাধ ক্ষমা করে আমার এই শূন্য মুখটায় তুই একবার ঝাঁপিয়ে পড় বাপ্পি। বাবা, বাবা, বাবা! বাপ্পি রে, এবার বল তুই এই যুদ্ধের ময়দানে কেন? কে তোকে যুদ্ধে পাঠিয়েছে? তাহলে শুনবেন আব্বা হুজুর, শুনবেন আমি কেন এই যুদ্ধতে অংশগ্রহণ করেছি? আমাকে যে শুনতেই হবে রে বাপ্পি। ওই হীরানগরের কাদের বাদশার দরবার থেকে আমি তাকে কথা দিয়ে এসেছি, আমি তাকে জবান দিয়ে এসেছি, আপনাদেরকে সবাইকে এই মিশরের রাজ্যের সৈন্যদেরকে আমি বন্দী করে এক এক করে ওই হীরানগরের কাদের বাদশার কাছে তার দরবারে হাজির করব। কিন্তু আব্বা হুজুর, বাপ্পি, পারবে না আব্বা হুজুর, তুমি পারবে না বাপ্পি, আমার হাতে বন্দিত্ব স্বীকার করে আমার সঙ্গে যেতে? বাপ্পি, কিন্তু কিন্তু কেন তুই কাদের বাচ্চার হয়ে এখানে যুদ্ধে এসেছিস বলতো বাপ্পি? আমার মালা, আমার মালা যে পাগল হয়ে গেছে বাবা। তারপর পাগল হয়ে গেছে, পাগলের ভেসে তার দরবারে এক সময় আমরা পৌঁছে যাই। যুদ্ধের কথা শুনে উজির আজম গোলাম খা ওই শয়তান চোখ উপড়ে নিয়েছিল আব্বা হুজুর। আমি মিশরের রাজ্যের যুদ্ধের কথা শুনে আমি নিজ স্বেচ্ছায় এই যুদ্ধে অংশগ্রহণ করেছি। ওরে বাপ্পি, পারবেন না, তাহলে তাহলে পারবেন না আব্বা হুজুর। তাহলে তুই আমাকে বন্দি কর বাপ্পি, বন্দি করে তুই কাদের বাচ্চা দরবারে নিয়ে চল আমাকে। ওরে ওরে পুত্রের জন্য
পিতা যদি এটুকু না করতে পারে তাহলে তাহলে পৃথিবীর সব পিতার মান যে ক্ষুণ্ণ হয়ে যাবে রে বাপ্পি। তোর জন্য আমি অনেক কিছু করেছি, তোকে সেই ছোট্ট শিশু থেকে মানুষ করেছি। আজ তুই আমার কাছে যে আমার এক জীবনের অংশ বাপ্পি। আব্বা হুজুর, কর আব্বা হুজুর, কর বাপ্পি, তুই আমাকে বন্দি করে তুই আমাকে কাদির বাদশার দরবারে নিয়ে চল। ঠিক আছে আব্বা হুজুর, আমি তাই করছি। চলুন আব্বা হুজুর। তুই আমাকে বন্দি করবি না? বন্দি করবো না আব্বা হুজুর, সে চায়। আর আপনি আমার হাতে বন্দিত্ব স্বীকার করেছেন, আমি আর কি বন্দি করব আপনাকে? তাহলে তাহলে চল বাপ্পি, চল। ও হে শিব ফৌজ ভাই ফৌজ, কাদির বাদশার সৈন্যের তাজা রাখতে সারা রাস্তা ঘাট যেন একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই তো যুদ্ধে আমরা জয়লাভ করেছি। এইবার কাদির বাদশার সৈন্যদেরকে যেখানে যে অবস্থায় পাবো কুকুরের মতো হত্যা করা। কাদের বাদশার সৈন্যদের সামনে শয়তান। এখনো বলছি যুদ্ধের ময়দান থেকে তুমি পালিয়ে যাও। না শয়তান, আমি শাহজাদ, বিনা যুদ্ধে আমি পরাজয় স্বীকার করবো না শয়তান। বলে যেও না বালক, আমার এই অস্ত্রের আঘাতে তোমার মূল্যবান মাথাটা একেবারে আসমানে উড়ে যাবে। তবে আই রে শয়তান। বেশ, চিনতে পারছিস তুই আমাকে? চিনতে পারছিস? পরিচয় পরে হবে, আগে সত্যির পরীক্ষা দেবে আদাব। তবে আয় শয়তান। সে দেখ মৃত্যু তোকে হাত ছাড়ি দিয়েছে। মালিক সর্দার, বন্দি করো মালিক সর্দার। বন্দি ওকে নয়, বন্দি হবি তুই। তার মানে তার মানে এখনো বুঝতে পারিসনি না? চিনতে পারছিস গোলাম খাঁ? চিনতে পারছিস তুই আমাকে? ভালো করে চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ তো এটা কে। আমি তো চিনতে পারছি না। চিনতে পারোনি এখনো? ভালো করে চেয়ে দেখো চিনতে পারো কি না। কে হচ্ছে? এই হচ্ছে আমাদের সেই কুড়িয়ে পাওয়া সন্তান আবু কাসেম। হ্যাঁ, তুমি সেই কানা কাসেম, কিন্তু আমার সাজাদে মালা কোথায়? মালা মালা মালার কত পরে হবে, আগে তুই তোর জীবন আমার হাতে দে শয়তান। মালিক সর্দার, তুমি দেখছি বাদশাহ আমির শাহর সঙ্গে বেঈমানি করেছো। না, বেঈমানি আমি করিনি রে জানোয়ারে, বেঈমানি করেছিস তুই এবং বেঈমানি করেছে ওই আমির বাদশা। মালিক সর্দার, এই উপযুক্ত সময়, এই একই সময়ে তোদের বাপ পুত্র দুজনকে আমি একবারে
আসমানে মাথাটা উড়িয়ে দেব। ওরে শয়তান, তোর কি জানা নেই এই মিশর রাজ্যে এমন কোন মহাবীর জন্মেনি যে মালিক সত্তারের লাঠির সামনে এসে দাঁড়ায়? ঠিক আছে, ঠিক আছে। কি হলো রে জানোয়ার? ওকে দাঁড়াবি কেন? বলতে পারিস নি? চালাব! চালা অস্ত্র! চালা! এবার সাহস থাকতে অস্ত্র ফেলা আর বন্দিত্ব স্বীকার করে নে। এখনো এই হাতে অস্ত্র ধরে খেলা শেষ। আসেন বন্দিগণ। তাই করছি ভাইজান। যা হাসেম ওদেরকে নিয়ে যাও। এখনো তোর তেজ কমেনি নাকি? এখনো তেজ কমেনি না? যাও। চল বাপি, চল। রণস্থলে আমি তাকে স্তূপের মুখে উড়িয়ে দেব। এই শয়তান, আমিও যুদ্ধের জন্য প্রস্তুত। বেশ, আমিও দেখতে চাই কার বাহুতে কত শক্তি। বেশ, তবে তাই হোক। সাহস থাকে অস্ত্র ধর, যুদ্ধ কর আমার সাথে। দুধের বালকের সঙ্গে তুচ্ছের যুদ্ধ। বেশ, এই তবে শয়তান। এসেছো, বন্দি করো, বন্দি করো এই দুই জানোয়ারকে। এসেছি। কাকে বন্দি বন্দি করব? এই দুই জানোয়ারকে। বন্দি আমি না হব না শয়তান। ভালো করে চেয়ে দেখো, জানোয়ার এই দুটো না জানোয়ার তুই? এই বলছো মালিক সর্দার? কি বলছি এখনো বুঝতে পারোনি না? চালাও, চালাও অস্ত্র। আজ তোমারই অস্ত্রে তোমারই ভাবলীলা আমি সঙ্গ করে দেব। মালিক সর্দার। হ্যাঁ, মালিকের সর্দার। আর এইদিকে ভালো করে চেয়ে দেখো, কার সঙ্গে তুমি যুদ্ধ করেছো। ভালো করে দেখো তো, তুমি তাকে চিনতে পারো কিনা। চিনতে পারছেন আমাকে? ভালো করে চেয়ে দেখুন। যুদ্ধের ময়দানে আমি কাউকে চিনতে আসিনি। হ্যাঁ, তোমাকে চিনতে হবে। ভালো করে চেয়ে দেখো, আরে চোখ দুটো তুমি আরে গলা মাখা তুলে নিয়েছিলে। কাশেম, শয়তান এখনো বেঁচে আছিস? তুই কি আমাকে শেষ করবি শয়তান? তোর ভবনীলা আমি এখন শেষ করে দেব। বেশ,
আমিও দেখতে চাই কে কার ভবলীলা শেষ করে। ঠিক হয়। হ্যাঁ ভাইজান, তাই বলছি। শয়তানকে বন্দি করেন শয়তানকে। নিয়ে যা। চল চল শয়তান চল, পাপের উপযুক্ত প্রায়শ্চিত্ত করতে চল। ওই শয়তান, পরে পরে কাজ করে আমরা আগে জাহাপনা আপনি একই বুঝলি আজম কত মাহমুদ হ্যাঁ আব্বা হুজুর। হ্যাঁ বাপ্পি, সর্দার, তুমি তুমি কৌশলে আমার 5 লক্ষ টাকা রাজকর আত্মসাৎ করেছ। এবার যুদ্ধে পরাজিত হয়ে তুমি আমার বন্দী। আমির বাদশা, তুমি তো 5 লক্ষ টাকা রাজকর দাওনি, তার উপর মিশর রাজ্যকে নিজের ক্ষমতা বলে স্বাধীন ঘোষণা করেছ। অথচ তুমি ভালো করেই জানো তুমি আমার অধীনস্থ বাদশা। ঠিক আছে মালিক সর্দার, তুমি কি জানো তুমি মহাবীর মালিক সর্দার? তোমার ওই লাঠির আঘাতে আমার প্রধান সেনাপতি রুস্তম নিহত হয়েছে। আজ তুমি আমার বন্দী। আমাকে বন্দী করার মতো ক্ষমতা এই মিশর রাজ্যের আর একটি কোনো বীরের নেই। তাহলে হ্যাঁ, একটি বীরের নেই। আমি যদি মনে করতাম, আমি যদি ইচ্ছে করতাম, তাহলে এই লাঠি চালিয়ে এই মহাবীর মালিকের সত্তার আপনার রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করতাম, কিন্তু পারিনি একটাই কারণে। জনাব, কারণে জনাব, আপনি ছিলেন না যে যুদ্ধ থেকে ফিরে এসে আমার সত্য পরিচয় নেবেন? হ্যাঁ বলেছিলাম। তাহলে শুনুন জাহাপনা, শুধুমাত্র আমার পুত্রের মুখের দিকে চেয়ে আমি আপনার রাজ্যটাকে আমি শ্মশানে পরিণত করতে পারিনি। মালিক সর্দার, হ্যাঁ, তোমার পুত্র নাও জনাব, আজ থেকে বহুদিন আগে ওকে আমরা এক জঙ্গলের মধ্যে পেয়েছি জনাব। আজ পর্যন্ত ওর কোনো জন্ম পরিচয় আমরা জানি না জনাব। হয়তো হবে কোনো জারদ মালিক সর্দার, জাহাপনা, তোমার সন্তান নয়। না জাহাপনা না, আজ থেকে 22 বছর পূর্বে আমি বাদশার সঙ্গে আমি কাশিমপুর জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। হঠাৎ শিকারে গিয়ে দেখি একটা বাচ্চা রাস্তার মাঝখানে পড়ে আছে। তারপর বাংলা বাবার নির্দেশে ওই সন্তানটি আমি বাচ্চা বুকে তুলে নেয়। না বা হুজুর না। তারপরে সেই বাংলা বাবার নির্দেশে আমাকে আমির বাদশাহী সন্তানটি দান করে জাহাপনা। কিন্তু আজ পর্যন্ত আমার পুত্রকে বুঝতে দিইনি যে
আমি তার পালিত বাবা। তাহলে এমন কে আছে যে আপনি- কাসেমের উপযুক্ত পরিচয় দেবে? আমি কে তুমি? দেখতেই তো পাচ্ছ বনের পাগল। পাগল? হ্যাঁ হ্যাঁ পাগল। তুমি তুমি তাহলে এই যুবকের পরিচয় দিতে পারবে? একটিবারের জন্য তুমি মনে করে দেখো তো বাচ্চা, সে থেকে থেকে 24 বছর আগে তুমি গিয়েছিলে মিশরের বাণিজ্য করতে। গিয়েছিলাম। তারপর তোমার সেই বজ্রায় ডাকাতেরা হানা দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ দিয়েছিল। সেখানে তোমার হীরা জহরত মানিক মুক্তা তার সঙ্গে নিয়েছিল ফুটন্ত একটি সন্তান। হ্যাঁ হ্যাঁ আমার কাসেমকে চুরি করে আর সেই আবু কাশিমি হচ্ছে তোমার একমাত্র সন্তান। এই কিছুতেই হতে পারে না। আমার সন্তান। হ্যাঁ বাবি কাসেম, আয় বাপি, তুই আমার বুকে আয় বাপি। কিছুতেই হতে পারে না। 22 বছর এই ধরে কিছুতেই হতে- আমার বুকটা হাহাকার করছে। আয় বাপি, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয় বাপি। আব্বা হুজুর, বাপি, আব্বা হুজুর, বাপি, আব্বা হুজুর, বাপি। আব্বা হুজুর। কিরে যারে সন্তান বল, আরে যারে ওরে ওরে বাপ্পি, ওরে বাপ্পি, সাগরের পানি যেমন কেটে দুভাগ করা যায় না, ঠিক রক্তের বাঁধন, রক্তের বাঁধন যে ছিন্ন করা যায় না রে বাপ্পি। আমি শুধু তোকে ছোটবেলা থেকে আমি তোকে লালন পালন করেছি, আর ওই যে দেখ যে পাথরের মতো দাঁড়িয়ে চোখে ঝরঝর করে জল ফেলছে, সে হচ্ছে তোর জন্মদাতা বাবা। যা যা রে মানিক, যা, তোর জন্মদাতা বাবার মুখে ফিরে যা। বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। তা হয় না রে বাপ্পি, তা হয় না। যা বাপ্পি, আমি তো তোকে এতদিন ছোটবেলা থেকে তোকে লালিত পালিত করে তোকে মানুষের মতো মানুষ করেছি, আর ওই যে দেখ, আজ থেকে 22 বছর ধরে তোকে এত সহ্য যন্ত্রণা নিয়ে তোকে দিন রাত কাছে বাবার জন্য সে চটপট করে বেরিয়েছে। যা যা বাপ্পি, তোর জন্মদাতা বাবার বুকে যা। আব্বা হুজুর, আব্বা হুজুর। শাহাবনা, আপনি অনেক দিন পর যেমন আপনার হারিয়ে যাওয়া সন্তান কাসেমকে ফিরে পেয়েছেন, এই শুভ লগ্নে আমাকে একটু মুক্তি দিন। গোলাম হোসেন, তোমার মুক্তি আমি দেব না, তোমাদের বিচার করবে আমার পুত্র কাসেম। পুত্র, বসো তুমি সিংহাসনে, বসো। ভাইজান, এবার আপনি এই শয়তানদের বিচার করুন ভাইজান। কাসেম ভালো ছেলে, কাসেম ভালো ছেলে, আর কাসেম মুক্ত করে দিবে। এখন কাসেম আমাদের মুক্ত করে দেবে। মুক্ত তো কাসেম করবে। তো আপনার জামাতা জনাব। হ্যাঁ, উজির আজমগল মাহমুদ খান, আমার সেই পুত্র কাসেম এই সিংহাসনে বসেছে তোমাকে তো মুক্তি দেওয়ার জন্য। একটু অপেক্ষা করো, তোমার মুক্তি। বিচারের ভার যখন আমি পেয়েছি, দাও কাসেম, বিচার। আমার হাতের পাতনটা খুলে দাও। বিচার আমি কঠোর বিচার করব। তবে আব্বা হুজুর, আমি এই রাজ সিংহাসনে বসতে না বসতে আমি যখন বিচারের ভার পেয়েছি, বিচার আমি করব, বিচার আমি করব, বিচার আমি করব। সেই বিচারে, আব্বা হুজুর, সেই বিচারে 1 নম্বর শাস্তি আমি হবে এই বিচার- আমাদের মুক্তি। আমি এই বিচার, আমাকে যে জন্ম না দিয়ে এতদিন পর্যন্ত লালন পালন করেছে সেই মহাবীর মালিক সর্দারের কাছে
আমি এই বিচারের ভার অর্পণ করলাম। না না রে বাপি না, তুই যখন সিংহাসনে বসেছিস, তোর পিতা যখন স্বেচ্ছায় তোকে সিংহাসন দান করেছে, তখন এই বিচার আমার সাজে না রে বাপি। সেই বিচার একমাত্র তোরই যে সাজে। কর বাপি, ওই অপরাধীর বিচার তুই নিজের হাতে কর। আব্বা হুজুর, এই বাদশা নামদার ওনার হাতের বাঁধন মুক্ত করে দিন। ঠিক বিচার করেছিস রে বাপি, ওনার কোনো ভুল নেই। যত ভুল ওই শয়তান উজির আজম গোলাম খান মালিক হ্যাঁ, উজির আজম গোলাম মাহমুদ খান, তুমি 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 চাল খেলে, তুমি কুমন্ত্রণা দিয়ে তুমি বাদশা আমিরকে তুমি নষ্ট করেছো। আবু কাশেম, এখনো কি দাঁড়িয়ে থাকবি না বসে থাকবি? যেমনি ভাবে তোর চোখ তুলেছিল না, আমার হাতের তুই বাঁধন তেমনি ভাবে ওর চাপকে ওই আজম গোলাম খান চাপ তুলে নে। হ্যাঁ, পাপ করলে তার শাস্তি তো ভোগ করতেই হবে। সুন্দর বলেছে। আব্বা হুজুর, আব্বা হুজুর, ঠিক বলেছ। এই শয়তান গোলাম খান যেমনি ভাবে আমার দুটি চোখ উত্তোলন করে নিয়েছিল, এমনি ভাবে ওনার দুটি চোখ আপনি উত্তোলন করে নিন। চোখের জ্বালা যে ভীষণ জ্বালা, আমি সইতে পারবো না ছিল। তাও তো বেঁচে থাকবে গোলাম খান। সইতে পারবি না? না তাহলে ভালো করে মনে করে দেখতো, আজ থেকে 22 বছর আগে যখন আমার পুত্র কাসেমের চোখে তুই উপড়ে নিয়েছিলি, তখন আমার পুত্র কাসেমের কি কষ্টই হয়েছিল। অনেক কষ্ট হয়েছিল। কাশেম, তুমি যখন বিচারের আসনে বসেছো, দয়া করে হুজুর। আমাকে মুক্তি দাও কাশেম। আব্বা হুজুর, এই শয়তানের চোখ দুটি উত্তোলন করে নিন। ঠিক আছে রে বাপ্পি, ঠিক আছে। আজ যখন তুই আমাকে আদেশ করেছিস, সেই আদেশে তো আমাকে পালন করতেই হবে বাপ্পি। আই শয়তান, আই আই জয় জয় আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি যা বলছি তাই শুনুন। এই শয়তানের দুটি চোখ উত্তোলন নয়, ওর চিরতরে ওর কলিজা ছিঁড়ে ওর চিরতরে শেষ করে দিন। বাপ্পি ঠিক আছে, চোখের জ্বালা এবার বুঝেছে, এবার মৃত্যু যন্ত্রণা ও ভোগ করুক।